দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, এই থার্মোডাইনামিক্সের ক্লাসে আমরা কয়েকটা দিন আমরা পজ দিলাম। হুম এবার আমাদের থার্মোডাইনামিক্সটা আবার প্রপারলি শুরু করতে হবে। এক মিনিট, এটা ওখানে বন্ধ করে হ্যাঁ, যেটা বলছিলাম যে থার্মোডাইনামিক্সের ক্লাস আমরা এর আগে হিট অ্যান্ড ওয়ার্ক পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি, যে বিভিন্ন প্রসেসের ওয়ার্ক এই নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তার মানে আমরা একটা পার্ট শেষ করে রেখেছিলাম, যেখানে থার্মোডাইনামিক্স পড়ার জন্য যে বেসিক যে কনসেপ্টসগুলো একদম শুরু থেকে আমরা করে হিট এবং ওয়ার্ক এই পার্টটাকে করে নেওয়া হয়েছে। এবারে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবং সেখান থেকে ইন্টারনাল এনার্জি যে ফাংশনটা, সেই ইন্টারনাল এনার্জি ফাংশনটাকে অ্যাকচুয়ালি প্রপারলি বোঝার আমরা চেষ্টা করব। ঠিক আছে, দেখো এই যে থার্মোডাইনামিক্সের যখন আমরা একদম শুরুর দিকে লেকচারগুলো বলেছিলাম, সেখানে একটা কথা বলেছিলাম যে যে থার্মোডাইনামিক্সের লগুলো সেইগুলো কিন্তু তার ডেরিভেশন কিছু হয় না। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো থাকে, তার জেনারেলাইজেশনই হচ্ছে বেসিক্যালি তোমার লজ অফ থার্মোডাইনামিক্স। আমরা জিরোথ লটাকে অলরেডি আলোচনা করে ফেলেছিলাম। বাকি যে লগুলো আছে, ধরো মূলত ফার্স্ট ল এবং সেকেন্ড ল, এইগুলো কিন্তু সেখান থেকে এক্সেপশন কিছু নয়। মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আমরা পাবো বেসিক্যালি কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন তার জেনারেলাইজেশন থেকে। মানে ব্যাপারটাকে শুরু করা যাক এইরকম ভাবে যে এই 1843 থেকে 1848 এই সময়কালে মূলত বিজ্ঞানী জুল পারফর্ম ভ্যারিয়াস এক্সপেরিমেন্টস, অনেকগুলো এক্সপেরিমেন্টস করেছিলেন, এবং এই এক্সপেরিমেন্টগুলোর পারফর্ম লেখা হয়েছে পারফর্ম ভেরিয়াস এক্সপেরিমেন্টস, এবং এই যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোর জেনারেলাইজেশন, সেখান থেকে বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আসে। এক্সপেরিমেন্টগুলো মূলত জুল তার সঙ্গে বিজ্ঞানী মায়ার তারা করেছিলেন, এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি দেন হচ্ছে বিজ্ঞানী হেলমজ। ঠিক আছে, তবে জুল এক্সপেরিমেন্টাল যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, জুলের এক্সপেরিমেন্টগুলোর মূল বিষয়টা কেমন ছিল? এই যে এক্সপেরিমেন্টে তিনি যেটা চেয়েছিলেন যে ইন দিস এক্সপেরিমেন্টস he wanted to raise the temperature of a given amount of water by giving work in adiabatic condition. So in these experiments, he wanted to raise the temperature of a given amount of water by giving work in adiabatic container. তার মানে একটা অ্যাডাবেটিক এনক্লোজারের মধ্যে, মানে অ্যাডাবেটিক এনক্লোজারটা রাখতে যাতে করে হিটটা না দেওয়া হয়। আমরা নর্মালি কি জানি, টেম্পারেচার তো ইউজুয়ালি হিট দিলে বাড়ে, আমি হিটটা কোনো রকম ভাবে দেবো না, কিন্তু আমি দেবো ওয়ার্কটা। হ্যাঁ, ওয়ার্ক বিভিন্ন রকম ভাবে দেওয়া যেতে পারে। যেমন ধরো দুটো মেটালিক রড বা প্লেট আছে, তাকে তুমি রাব করছো বা ঘষছো, সেখান থেকে ওয়ার্ক দেওয়া যেতে পারে।
তুমি ইলেকট্রিক্যাল ওয়ার্ক দিতে পারো, ইমার্শন হিটার যখন ব্যবহার করো তুমি ইলেকট্রিক্যাল ওয়ার্ক দাও, সেরকম ভাবে হতে পারে। কোনো একটা গ্যাস এক্সপান্ড করছে বা কম্প্রেস করছে, সেখান থেকে কিছু ওয়ার্ক হতে পারে, মেকানিক্যাল ওয়ার্ক। কোনো একটা ওয়েটকে তুমি বারবার বারবার জলের মধ্যে ফেলছো, সেখান থেকে কিছু ওয়ার্ক দেওয়া যেতে পারে। তাহলে বিভিন্ন রকম ভাবে তিনি ওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খেয়াল রাখবে ওয়ার্কগুলো যেটা দিচ্ছেন সেটা কিন্তু অ্যাডায়াবেটিক কন্ডিশনে, অর্থাৎ কোনো হিট দেওয়া হচ্ছে না। এবং এইটা করার পরে তিনি যেটা দেখলেন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হি অবজার্ভ দ্যাট in each case more or less equal amount of work is needed to raise the temperature of a given amount of water by unity। এবং তিনি প্রত্যেক ক্ষেত্রে দেখলেন যে মোরাললেস ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ নিডেড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ ওয়াটার বাই ইউনিটি। মানে একটা গিভেন অ্যামাউন্টের জল দেওয়া আছে, যেটা অ্যাডাবেটিক এনকোজারের মধ্যে রাখা আছে, যাতে করে কোনোভাবে হিটের আদান প্রদানটা ঘটছে না, সিস্টেমে হিট ঢুকছে না বা সিস্টেম থেকে হিট বেরোচ্ছেও না। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখলেন যে মোরাললেস ইকুয়াল অ্যামাউন্ট ওয়ার্কটা তুমি যেরকম ভাবে দাও না কেন, প্রত্যেক ক্ষেত্রে মোরাললেস ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ নিডেড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ ওয়াটার বাই ইউনিটি। এটা, এবং এইখান থেকে তিনি একটা ইম্পর্টেন্ট কনক্লুশনে পৌঁছালেন। কনক্লুশনটা হচ্ছে যে এখানে তো জল দেয়া হয়েছে, জলের বদলে যদি অন্য কোনো একটা পিওর সাবস্টেন্সও দেওয়া হতো, তার যদি অ্যামাউন্টটা ফিক্স করে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তোমার ইকুয়াল অ্যামাউন্টের ওয়ার্ক কিন্তু লাগছে। তাহলে এখান থেকে কনক্লুশনটা হচ্ছে যে ইন অ্যান অ্যাডায়াবেটিক প্রসেস equal amount of work is needed to raise the temperature of a given amount of a pure substance by unit। কনক্লুশনটা কি হলো, ইন অ্যান অ্যাডাবেটিক প্রসেস, যাতে অ্যাডাবেটিক এনক্লোজারের মধ্যে রাখা হয়েছিল, এবারে জল ছাড়া কিন্তু অন্য কোনো সাবস্টেন্সে দেওয়া হতো, একই রকমের সিচুয়েশন হতো। সেখানে লেখা হচ্ছে ইন অ্যান অ্যাডাবেটিক প্রসেস ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ নিডেড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ এ পিওর সাবস্টেন্স বাই ইউনিট। তাহলে এইটা হচ্ছে যে ওয়ান অফ দ্য স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এইটা কিন্তু থার্মোডাইনামিক্সের প্রিমিটিভ স্টেটমেন্ট। তাহলে কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপরে বেস করে বেসিক্যালি এক্সট্রাপোলেশনটাকে করা হলো, যেখানে বলা হলো ইন অ্যান অ্যাডাবেটিক প্রসেস ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ নিডেড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বাই ইউনিট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রিমিটিভ স্টেটমেন্ট অফ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা আচ্ছা, এবারে এইখান থেকে জুল আরেকটুখানি এগোলেন। তিনি কি বললেন, দেখো ইউজুয়ালি আমরা কি করি, আমরা ইউজুয়ালি কোনো একটা গিভেন সাবস্টেন্সের টেম্পারেচার কি করে বাড়াই, না হিট দিয়ে বাড়াই। তাহলে এখানে দেখো আমি হিট দিলাম না, অ্যাডাবেটিক এনকোজারের মধ্যে রেখেছি মানে আমি হিট দিচ্ছি না, ওই একই কাজ কিন্তু আমি ওয়ার্ক দিয়ে করতে পারছি। তা যে কাজটা ইউজুয়ালি লোকে হিট দিয়ে করে, হিট যদি অ্যাবজর্ব করে তাহলে টেম্পারেচার বাড়ে, হিট ছাড়লে হচ্ছে টেম্পারেচার কমে। তো এখানে কোনো হিটের আদান প্রদান ঘটছে না, কারণ অ্যাডাবেটিক এনকোজারের মধ্যে পুরো প্রসেসটা ঘটছে। তবু তুমি দেখতে পেলে যে ওয়ার্ক দিয়ে কিন্তু তুমি টেম্পারেচারটাকে বাড়াতে পারছো। তার মানে একই কাজ যদি হিট এবং ওয়ার্ক দুটো দিয়েই করা যেতে পারে, সেখান থেকে আমি বলতে পারি যে হিট আর ওয়ার্ক হচ্ছে ইকুইভ্যালেন্ট। তার মানে কি হলো, দেখো যেটা ইম্পর্টেন্ট, যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি পেলে, যে হিট অ্যান্ড ওয়ার্ক আর
ইকুয়াল কখনো বলা হচ্ছে না, ইকুইভ্যালেন্ট। হিট অ্যান্ড ওয়ার্ক আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা, হিট অ্যান্ড ওয়ার্কটা ইকুইভ্যালেন্ট তুমি কি করে পাচ্ছ? তো ব্যাপারটা কি দেখো, যেটা কথা হচ্ছে যে যে টেম্পারেচার বা সাবস্টেন্স is usually raised by giving heat. The temperature of a substance is usually raised by giving heat, but in this case, বা অন্য in this case না বলে জেনারেল ওয়েতে বলি, but temperature can also be raised, but temperature can also be raised by doing work on the system. তাহলে টেম্পারেচারটা তুমি ওয়ার্ক দিয়েও তুমি করতে পারো। দিস ইমপ্লাইজ দ্যাট heat and work are ইকুইভ্যালেন্ট। এটা বললো কি হিট আর ওয়ার্কটা তোমার ইকুইভ্যালেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে না, ডব্লুটা প্রপোর্শনাল টু লেটস সে কিউ। তাহলে সেখান থেকে ডব্লুটা তুমি লিখলে জে ইন্টু কিউ লিখলে, যেখানে যে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কল্ড দ্য, একে বলে জুল কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি কি করবে? ধরো আমি চাইছি টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 gram of water, to raise the temperature of 1 gram of water at 1 atmosphere, heat required হচ্ছে তোমার 1 ক্যালোরি। আর ওয়ার্ক যদি দাও তাহলে কি হবে? ওয়ার্ক রিকোয়ার হচ্ছে তোমার 4.184 জুল। তার মানে ক্লিয়ারলি এটা বোঝা গেল, ক্লিয়ারলি তাহলে যেটা কত হয়ে যাচ্ছে 4.184 জুল পার ক্যালোরি। দেখো তুমি যদি এই জের জায়গায় 4.184 জুল পার ক্যালোরি করো আর কিউটাকে 1 ক্যালোরি করো, তাহলে 4.184 জুল পেয়ে যাচ্ছে। তার মানে এই যে যেটা কনস্ট্যান্ট ছিল, যেটা বলে জুল কনস্ট্যান্ট বলা হচ্ছে, তার ভ্যালুটা হচ্ছে 4.84। 4.180 নর্মালি লেখে, আর একটু ভালো করে দিলে 4.184 জুল পার ক্যালোরি। এইটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তার মানে এই ইকুয়েশনটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে যে যদি তুমি এই হিট দাও তাহলে ওয়ার্কটা কতটা হবে, আর ওয়ার্ক দিলে হিটটা কতটা হবে, সেইটা তুমি এখান থেকে বুঝতে পেরে গেলে। এবং তার সঙ্গে জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা তোমার কাছে এখানে পেয়ে যাচ্ছে। 1 ক্যালোরি মানে 4.184 জুল। হ্যাঁ, সেটা যদি তুমি করো তাহলে এই জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এইটা দেখো, এই যে হিট এবং ওয়ার্কটা যে ইকুইভ্যালেন্ট হলো, এইটা হচ্ছে অ্যানাদার স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দিস ইজ অ্যানাদার স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আর একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে হিট এবং ওয়ার্ক হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে মোস্ট পপুলার স্টেটমেন্ট যেটা, statement or operational statement of, হ্যাঁ
হ্যাঁ, দেখাচ্ছি। হুম, দেখে নাও। ঠিক আছে তো? আচ্ছা, এবারে মোস্ট পপুলার স্টেটমেন্ট আর অপারেশনাল স্টেটমেন্ট অফ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, আরেকটা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স আমি স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো। এই কথাটা একটু ভালো করে শোনো। এটা লেখার কিছু নাই। এটা ভালো করে শোনার চেষ্টা করো। তো দেখো, কোন একটা গিভেন সাবস্টেন্স তার টেম্পারেচার আমি বাড়াচ্ছি। তার জন্য হিট দিতে পারি বা ওয়ার্ক দিতে পারি। আচ্ছা, একটা ব্যাপার দেখো যে তোমরা জানো টেম্পারেচার একটা স্টেট প্রপার্টি। তাই তো? তা টেম্পারেচার যদি একটা স্টেট প্রপার্টি হয়, তাহলে যখন কোন একটা সিস্টেমের টেম্পারেচারটা লেটস সে ১ ডিগ্রি বাড়ানো হলো, সে ১ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বা 1 কেলভিন হতে পারে। তো সিস্টেমটা কি হচ্ছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে। তাহলে কোন একটা সিস্টেমের টেম্পারেচার ১ ডিগ্রি বাড়লো মানে সিস্টেমটা একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে সিস্টেমটা একটা পার্টিকুলার স্টেট থেকে আরেকটা স্টেটে গেল, এই যাওয়াটা তুমি কি দিয়ে করছো? না, তুমি ওয়ার্ক দিয়ে করতে পারো, কিন্তু ওয়ার্কটা হচ্ছে একটা পাথ প্রপার্টি। তুমি হিট দিয়ে করতে পারো, কি হিট একটা পাথ প্রপার্টি। মানে মজাটা কি হলো দেখো, তাহলে একটা গিভেন ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটকে তুমি ফিক্সড করে দাও, তাহলে ওয়ার্ক তো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন হবে। হিট তো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন হবে। তাহলে হিট এবং ওয়ার্ক তুমি দিচ্ছ, কিন্তু আল্টিমেটলি সিস্টেমটা স্টেটটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে এইখান থেকে যেটা কথা সেটা হচ্ছে এই যে যদিও আমি হিট এবং ওয়ার্ক দুটো পাথ প্রপার্টি কোন একটা সিস্টেমের ক্ষেত্রে দিলাম, সেই সিস্টেমটা হিট বা ওয়ার্কটাকে নেওয়ার পরে তার একটা মূল পরিবর্তন করে দিচ্ছে। ঠিক আছে, ওটা হয়তো অ্যাজ এ হোল এনার্জি থাকছে, কিন্তু সেই এনার্জিটা একটা পাথ প্রপার্টি থেকে স্টেট প্রপার্টিতে কনভার্ট করে ফেলছে। স্টেট প্রপার্টিতে কনভার্ট করছে বলেই হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্টের হিট লাগছে ১ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানোর জন্য বা সিস্টেমটাকে একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে নিয়ে যাওয়ার জন্য, বা প্রত্যেক ক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক লাগছে সিস্টেমটাকে একটা পার্টিকুলার স্টেট থেকে আরেকটা পার্টিকুলার স্টেটে নিয়ে যাওয়ার জন্য। তার মানে হিট বা ওয়ার্ক এখানে যদিও তারা পাথ প্রপার্টি, তারা তারা এনার্জি, তারা সিস্টেমের একটা ইনহেরেন্ট কিছু একটা চেঞ্জ করছে। যে ইনহেরেন্ট এনার্জি কোয়ান্টিটিটা সেটা অবশ্যই একটা স্টেট প্রপার্টি হবে। তাহলে হিট এবং ওয়ার্ক দেয়া হলো, সিস্টেমের ইনহেরেন্ট এনার্জিটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেল, যার ম্যানিফেস্টেশন হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ। মানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি যে তুমি একটা লেটস সে ফ্ল্যাট কিনতে চাইছো। দেখো, ধরে নাও সেই ফ্ল্যাটের দাম হচ্ছে ২০,০০,০০০ টাকা। ঠিক আছে? আচ্ছা, এবারে কোন একটা মানে ঠিকঠাক জায়গা থেকে যদি তুমি ফ্ল্যাটটাকে কেনো, সে কি চাইবে না? সে হয়তো ড্রাফট চাইবে। বলবে একটা ২০,০০,০০০ টাকা তুমি ড্রাফট দাও। ঠিক আছে? আচ্ছা, এবারে ২০,০০,০০০ টাকার ড্রাফটটা সে জাস্ট বুঝে নেবে। তবে তোমার একটা ফ্ল্যাট তোমার নামে হবে। আচ্ছা, এবারে তুমি ওই যে ২০,০০,০০০ টাকার ড্রাফটটা তৈরি করলে সেখানে কিছুটা ক্যাশ টাকা দিয়ে তুমি তৈরি করতে পারো। কেউ হয়তো কোন একটা জমি মর্টগেজ রাখলো ব্যাংকে, সেখান থেকে সেই টাকাটা পেতে পারে যেখান থেকে ড্রাফটটা বানানো যেতে পারে। কেউ একটা সোনা ব্যাংকে বিক্রি করলো বা জমা রাখলো, সেইখান থেকে করসপন্ডিং ২০,০০,০০০ টাকা সে একটা ড্রাফট পেতে পারে। তার মানে দেখো, হয়তো যিনি ফ্ল্যাটটা বিক্রি করবেন তিনি ২০,০০,০০০ টাকার ড্রাফটটাকে বুঝে নিলেন, কিন্তু সেই ড্রাফটটা কোথা থেকে এলো? সেটা সোনা বিক্রি করে পাওয়া গেছে, নাকি তোমার জমি বন্ধক রেখে পাওয়া গেছে, নাকি ক্যাশ টাকা দিয়ে পাওয়া গেছে, সেটা কিন্তু সে জানছে না। তোমার যদি বলো যে না ঠিক আছে, আমাকে ২০,০০,০০০ টাকা ফ্ল্যাট দিন, আমি ২০,০০,০০০ টাকার জমি আপনাকে দিচ্ছি, বা ২০,০০,০০০ টাকা সোনা আপনাকে দিচ্ছি, বা ২০,০০,০০০ টাকা ক্যাশ আপনাকে দিচ্ছি, তিনি কিন্তু রাজি হবেন না। তিনি কিন্তু ২০,০০,০০০ টাকার ড্রাফটটাকেই বোঝেন। তার মানে যেটা কি হচ্ছে, এই যে যেটাই সোনা, সেটাই মাটি, সেটাই টাকা, তারা ব্যাংকে পড়ে যাওয়ার পরে তার মতো করে চেঞ্জ হয়ে গিয়ে ব্যাংক সব বুঝে টুঝে নিল, নিয়ে তাকে একটা ২০,০০,০০০ টাকা ড্রাফট দিয়ে দিল। তাহলে এই যে অর্থটা বিভিন্ন ফর্মে থাকে, সোনা হিসেবে, টাকা হিসেবে, মাটি হিসেবে, কিন্তু আল্টিমেটলি কোন একটা প্রমোটার কি চাইছে, সেটা কাগজ চাইছে, যে কাগজটার নাম দেখে ড্রাফট, যেখানে ২০,০০,০০০ টাকা অ্যামাউন্টটা লেখা আছে। তার মানে যেটা এখানেও ঠিক একই রকমের সিচুয়েশন, যে এনার্জিটা সেটা হিট হিসেবে হতে পারে, ওয়ার্ক হিসেবে হতে পারে। তো সেইটা কিন্তু সিস্টেমের একটা ইনহেরেন্ট এনার্জি চেঞ্জটাকে করছে, যে ইনহেরেন্ট এনার্জিটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তার মানে সেই ইন্টারনাল এনার্জিটা কোনো একটা ডেফিনাইট ভ্যালু থেকে আরেকটা ডেফিনাইট ভ্যালুতে যাচ্ছে, এবং এই যে একটা ডেফিনাইট ভ্যালু থেকে ডেফিনাইট ভ্যালুতে গেল, হ্যাঁ, তার ম্যানিফেস্টেশন হচ্ছে তোমার চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এইটা তোমাকে বুঝতে হবে।
তার মানে যেটা যেটা ইম্পর্টেন্ট, যে আমি এখন বুঝে গেলাম যে একটা নতুন রকমের একটা স্টেট ফাংশন ইন্ট্রোডিউস করতে হবে, যেটা সিস্টেমের ইনহেরেন্ট এনার্জিটাকে বোঝায়, সেটাকে বলা হবে তোমার ইন্টারনাল এনার্জি। তাহলে দেয়ার ইজ এ state function called the internal energy U that represents the inherent energy of a particular state of a system। তাহলে তাহলে একটা একটা নতুন স্টেট ফাংশন তোমার থাকতে হবে। এই স্টেট ফাংশনটাকে আমাকে ভাবতে বাধ্য, কারণ আমি বললাম যে হিট বা ওয়ার্ক তারা পাথ প্রপার্টি, তারা কিন্তু সিস্টেমের টেম্পারেচারটা একটা পার্টিকুলার ভ্যালু থেকে একটা পার্টিকুলার ভ্যালুতে পৌঁছালে কিন্তু টেম্পারেচারটা তোমার স্টেট প্রপার্টি। তার মানে হিট এবং ওয়ার্ক এরা সিস্টেমের একটা ইনহেরেন্ট এনার্জি, যেটাকে আমি ইন্টারনাল এনার্জি বলছি, সেইটার একটা ইনক্রিজ করছে, যার ম্যানিফেস্টেশন হচ্ছে টেম্পারেচারটা। There is a state function called the internal energy that represents the inherent energy of the particular state of the system। তাহলে this includes, এর মধ্যে কে কে থাকতে পারে? includes translational kinetic energy, translational kinetic energy include করবে, that includes rotational kinetic energy, that include vibrational energy, vibrational energy মধ্যে kinetic energy plus potential energy এইসব থাকে, and other kind of potential energy। মানে ধরো, যেমন যদি একটা ইন্টারাকশনস থাকে, সেই ইন্টারাকশনস থেকে তোমার একটা পোটেনশিয়াল এনার্জি হতে পারে। অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল হলে সেটা নেগেটিভ, রিপালসিভ পোটেনশিয়াল হলে পজিটিভ। সবগুলোকে ইনক্লুড করে তুমি অ্যাকচুয়ালি যেটা পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইনহারেন্ট এনার্জি, যেটা তুমি ইন্টারনাল এনার্জি বলছো। তো সেই ইন্টারনাল এনার্জি নিয়ে অনেক কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো আমরা পরে খুব ভালো করে বলবো আর কি। আচ্ছা, মানে ইন্টারনাল এনার্জি নিয়ে পরে বেশ কিছু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, এবারে দেখো আমি যে মোস্ট পপুলার স্টেটমেন্ট বা অপারেশনাল স্টেটমেন্ট অফ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, সেটা আমি কি বলছি। ধরো লেটস সে কোন একটা সিস্টেম সে একটা ইনিশিয়াল স্টেটে ছিল, ধরে নাও এটা হচ্ছে তোমার স্টেট এ। আচ্ছা, এবারে তোমার একটা ফাইনাল স্টেটে গেল, ধরে নাও সেটা হচ্ছে স্টেট বি। তাহলে স্টেট এ থেকে স্টেট বি তে আমি যাচ্ছি। তা স্টেট এতে যখন ছিল তার একটা ইন্টারনাল এনার্জি ইউ এ ছিল, স্টেট বিতে যখন গেল তার একটা ইন্টারনাল এনার্জি ইউ বি। কারণ ইন্টারনাল এনার্জি যেহেতু আমি স্টেট ফাংশন বললাম বা স্টেট প্রপার্টি বললাম, তার শুরুতে তার ইন্টারনাল এনার্জি হলো ইউ এ, ফাইনালে ইন্টারনাল এনার্জি ইউ বি। আচ্ছা, এবারে এই যে সিস্টেমটা স্টেট এ থেকে স্টেট বিতে কেন গেল, ধরো তাকে কিছু পরিমাণ হিট দেওয়া হয়েছে আর কিছু পরিমাণ ওয়ার্ক দেওয়া হয়েছে। তাহলে এর আগে আমরা আলোচনা করছিলাম শুধু মানে হিট দেবো না শুধু ওয়ার্ক দিয়ে, অথবা ওয়ার্ক দেবো না শুধু হিট দিয়ে তুমি সিস্টেমের টেম্পারেচার বাড়ানোর চেষ্টা করছিল, অর্থাৎ সিস্টেমের একটা ইন্টারনাল এনার্জি বাড়ছিল। এখন আমি যেটা করলাম, হিট ওয়ার্ক আমি দুটোকেই দিলাম, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে আগে ইন্টারনাল এনার্জি ছিল ইউ এ, তাতে কিছুটা হিট যোগ হয়েছে, হিটটা ঢুকেছে মানে সেটা পজিটিভ, কিছুটা ওয়ার্ক দেওয়া হয়েছে অন দ্য সিস্টেম, সেইটা করে তুমি যখন এনার্জি কনজারভেশনটা করছো, করে তোমার ইউ বি হলো। এখান থেকে খেয়াল করে দেখো, ইউবি মাইনাস ইউ এ, এই যে ডিফারেন্সটা সেটা কিউ প্লাস ডব্লিউ হচ্ছে, অর্থাৎ ডেল্টা ইউটা হয়ে গেল ইউ প্লাস ডব্লিউ। তার মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, কতখানি ইন্টারনাল চেঞ্জটা হয়ে গেল, এটা হিট এবং ওয়ার্কের যোগফলের সঙ্গে সমান। আচ্ছা, অথবা অল্টারনেটিভ তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবতে পারো, ধরো সিস্টেমটা তোমার স্টেট এতে ছিল উইথ ইন্টারনাল এনার্জি ইউ এ, এবারে তুমি এখানে জাস্ট একটা হিট জাস্ট সাপ্লাই করলে, বলে সিস্টেমটা ধরে নাও অন্য একটা স্টেটে চলে গেল, স্টেট বি তে উইথ ইন্টারনাল এনার্জি ইউ বি। এবার এইখানে যাওয়ার পরে সে ধরো কিছুটা ওয়ার্ক করলো,
ডব্লু পরিমাণ ওয়ার্ক করলো। এখন ছিল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো। তাহলে দেখো, তাহলে ছিল ইন্টারনাল এনার্জি ইউ এ, সেখানে হিট দেওয়া হলো ডব্লু করে, ইন্টারনাল এনার্জি ইউ বি হলো, কিন্তু সে কিছুটা ওয়ার্ক করে দিল বলে কিছু এনার্জি জাস্ট বাদ চলে গেল। তাহলে ইউ বি মাইনাস ইউ এ, এইটা হয়ে গেল কত, কিউ প্লাস ডব্লু আবার হয়ে গেল, অর্থাৎ ডেল্টা ইউটা হয়ে গেল কিউ প্লাস ডব্লু। তাহলে এই যে বলা হলো ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লু, এইটাই হচ্ছে তোমার মোস্ট পপুলার স্টেটমেন্ট বা অপারেশনাল স্টেটমেন্ট অফ তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফর এ প্রসেস change in internal energy is the algebraic sum of heat and work. That is delta U equal to Q plus W. So this is the most popular and operational statement বা নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করতে গেলে এটাই অ্যাকচুয়ালি বেশি কাজে লাগে। দিস ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড অপারেশনাল স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। মানে তোমাকে যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্টটাকে বলে, তাহলে এই স্টেটমেন্টটাকে তুমি লিখবে যে ফর এ প্রসেস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি is the algebraic sum of heat and work, অর্থাৎ delta U equal to Q plus W. This is the most popular and operational statement of first of thermodynamics. ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাইট চেঞ্জের জন্য। আর ফর ডিফারেন্সিয়াল চেঞ্জ বা খুব স্মল চেঞ্জ, এটা কোনো একটা ফাইনাইট চেঞ্জের জন্য লিখেছি, মানে ডেল্টা দিয়ে লিখেছি বলে। যদি তোমার ডিফারেন্সিয়াল চেঞ্জ হয় তাহলে তুমি এটাকে লিখতে, এটা ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ এইরকম ভাবে তুমি লিখবে। কারণ এই ডি কাট গুলো লিখেছি কারণ জানো এটা পাথ প্রপার্টি বলে, পাথ প্রপার্টি করলে ডি ক্রস বা ডি ক্রস করে দিতে হয়, হিট বা ওয়ার্ক হচ্ছে পাথ প্রপার্টি, সেখানে ডি ক্রস লেখা হয়েছে। আর ইন্টারনাল এনার্জি হচ্ছে স্টেট প্রপার্টি, এখানে জাস্ট ডি লেখা হয়েছে, ডি এর মাথাটাকে কেটে দেওয়া হয়নি। দিস ইজ দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট অর দ্য অপারেশনাল স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে যে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, এই তো দেখো, হুম, আচ্ছা এবারে দেখো, ধরো ফরেন আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স কি হবে? দেখো তোমার এই আইসোলেটেড সিস্টেম ইউনিভার্সের জন্য হচ্ছে তোমার হিটটাও জিরো হয়ে যাবে অ্যান্ড ওয়ার্কটাও জিরো হয়ে যাবে। কারণ কি আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য কি হয়, যে হিট বা ওয়ার্ক অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হবে না, তাহলে কিউটাও জিরো, ডব্লিউটাও জিরো, দেন কি হলো, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো হলো। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো, যে ফরেন isolated system or for the universe total internal energy is constant. Total internal energy is constant. So this is the catchy statement of first law of thermodynamics. এটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, যেটা বিজ্ঞানী গিভস আসলে এই স্টেটমেন্টটা খুব পছন্দ করতেন, যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স টোটাল ইন্টারনাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। দিস ইজ অ্যানাদার স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা এই কনটেক্সটে একটা বলি, যে অনেকে এরকম বলে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নাথিং বাট দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। কারণ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ওই একই রকম ভাবে কথাবার্তা বলা হয়, যে টোটাল ইউনিভার্সে টোটাল এনার্জিটা হচ্ছে কনস্ট্যান্ট।
শক্তির ধ্বংসও নেই, শক্তির সৃষ্টিও নেই, শক্তির শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তনটা ঘটতে পারে, যেটাকে কনজারভেশন অফ এনার্জি বলা হচ্ছে। এখানে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স প্রায় সেরকমই কথাবার্তা বলছে যে ইউনিভার্সের জন্য টোটাল ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট। তাহলে তাহলে কি আমি এভাবে বলতে পারি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল? সেইটা একটুখানি আমাদের আলোচনা করে দেখে নিতে হবে। সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে দেখো আমি ৪ টে স্টেটমেন্ট নিয়ে মূলত কথাবার্তা বলেছি। একটা হচ্ছে এই একটা স্টেটমেন্ট যে for an adiabatic process equal amount of work is needed to raise the temperature of a given amount of substance by unity. এইটা হচ্ছে one of the statement of first of thermodynamics. আচ্ছা, তারপরে দেখো আমি যেটা করলাম যে হিট এবং ওয়ার্ক যে ইকুইভ্যালেন্ট হচ্ছে, সেইখান থেকে তুমি একটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মানে সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স একটা সেকেন্ড স্টেটমেন্ট পেয়েছো। আগে তারপরে এইটা হচ্ছে মোস্ট পপুলার স্টেটমেন্ট, যেটা অপারেশনাল স্টেটমেন্ট, নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি করার জন্য এটা সবচেয়ে বেশি কাজে লেগে যাবে। আর আরেকটা স্টেটমেন্ট এখানে করে দেওয়া হলো ৪ নম্বর স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স টোটাল ইন্টারনাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। দিস ইজ দ্য ক্যাচি স্টেটমেন্ট, মানে এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি খুব চলে আর কি, মানে পপুলার স্টেটমেন্ট আর কি। হ্যাঁ, ফর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এই যে ৪ টে স্টেটমেন্ট বলা হলো এবং পরপর করে স্টেটমেন্ট গুলো কি করে এলো, এইটা কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে বলো। ঠিক আছে পুরো জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রবলেম আমি বলি। তাহলে এরকম বললাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স is nothing but the conservation of energy principle. তোমাকে বলা হলো কমেন্ট অন দ্য স্টেটমেন্ট। কমেন্ট অন দ্য স্টেটমেন্ট অর্থাৎ বক্তব্যটা সত্যি হলে কেন সত্যি, আর বক্তব্যটি যদি ভুল হয় তাহলে কেন ভুল, এটা তোমাকে বলতে হবে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। এটা আচ্ছা দেখো, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কিন্তু সত্যি না। তাহলে দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু। দেখো প্রথম কথা হচ্ছে যে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল কিন্তু অনেক আগে ছিল। ঠিক আছে, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের অনেক আগে থেকে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ছিল। ঠিক আছে, তাহলে যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল একটা মানে একটা তোমার কনসিকুয়েন্সেস হতো, তাহলে সেটা এত বেশি গুরুত্ব পেত না, সেটা নতুন কোনো ল হিসেবে কিন্তু আসতো না। সেটা কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালের একটা জাস্ট অ্যাপ্লিকেশনের মতো করে তুমি জাস্ট ভাবতে পারতে। ঠিক আছে, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? এই যে ফোন চলে এলেই না তোমার এইটা কেটে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ওই আসলে আমার এমন কি হয়েছে, এই ফোন এলেই হ্যাঁ তোমার ওই গন্ডগোলটা হয়। ডু নট ডিস্টার্ব বলে রেখেছি, তবুও দেখছি না। ঠিক আছে, দেখো মানে এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক নয়। দি স্টেটমেন্ট ইজ নট ট্রু। কেন ট্রু নয়? দেখো, যখন আমি কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল বলি, ওটা অনেক জেনারেলাইজ প্রিন্সিপাল। মানে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল বা শক্তির নিত্যতা সূত্র, কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ইজ মাচ মোর জেনারেল।
it is applicable even for a single particle, এটা, but first law of thermodynamics is a statistical picture. It is not applicable for a single particle, but it is applicable for a macroscopic system having number of particle n tends to infinity, volume V tends to infinity, but number density, যেটাকে n3 বলা হচ্ছে সেটা n/v, এটা হচ্ছে ফাইনাইট। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু অ্যাপ্লিকেবল একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে, যে থার্মোডাইনামিক সিস্টেমটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক সিস্টেম, যেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেলস থাকে, যেখানে নাম্বার অফ পার্টিকেল n-টা টেন্ডস টু ইনফিনিটি, ভলিউম অফ দ্য কন্টেনার V টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু নাম্বার ডেনসিটি n-টা n/v হচ্ছে ফাইনাইট। এটা তাহলে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল যখন তুমি বলছো, এটা কিন্তু অনেক বেশি জেনারেল প্রিন্সিপাল, এটা ইভেন ফর এ সিঙ্গেল পার্টিকেল তার জন্য অ্যাপ্লিকেবল এটা। কিন্তু যখন তুমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছো, সেটা কিন্তু একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য অ্যাপ্লিকেবল নয়। একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে একটা মাত্র পার্টিকেল আছে, সেখানে কিন্তু তুমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করতে পারবে না, বা ইভেন কোনো লজ অফ থার্মোডাইনামিক্সই তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে সবসময় মনে রাখতে হবে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু একটা স্পেশাল কেস অফ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। হ্যাঁ, সেই কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা অনেক বেশি জেনারেল, অনেক বেশি লিবারেল সেটা। সেটা একটা তোমার ধরো স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, মানে হিউজ নাম্বার অফ মলিকিউল যেখানে আছে, সেখানেও যেমন কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল ভ্যালিড, ঠিক একই রকমভাবে সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে এনার্জি অফ কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা ভ্যালিড। কিন্তু একটা পার্টিকেলের জন্য বা একটা মলিকুলের ক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে বলতে পারবে না। কিন্তু জানো তো, একটা বলকে জাস্ট একটা পার্টিকেল উপরে ছুঁড়ে দেওয়া হলো, বিভিন্ন জায়গাতে যখন আমি এনার্জিগুলোকে ক্যালকুলেট করছি, একদম টপে তার শুধু পোটেনশিয়াল এনার্জি, মাঝের কোন একটা জায়গায় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি আছে, যখন নিচে তৃতীয় পড়ছে তখন তার শুধু পোটেনশিয়াল এনার্জি আছে। হ্যাঁ, তাহলে এই যে পুরো ব্যাপারটা, হ্যাঁ, এই যেগুলো আছে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তুমি কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটা ব্যবহার করতে পারছো, কিন্তু সেই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ব্যবহার করতে পারবে না। তাহলে বুঝতে পারলে এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল, এরকম অনেক ক্যাচি স্টেটমেন্ট লোকে করে, কিন্তু সেই স্টেটমেন্টটা ঠিক নয়। সেখানে আমি একদম দত্তহীন ভাষায় বললাম, দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু। কিন্তু তবে অনেক বই এবং অনেক মাস্টারমশাইরা এই ক্যাচি স্টেটমেন্টটা দিতে থাকেন। এটা কিন্তু দেওয়া ঠিক না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? এই প্রবলেমটা পরিষ্কার তোমার কাছে? আছে? আচ্ছা। আচ্ছা, এবারে দেখো কতগুলো ভীষণ ইম্পোর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে আমি এইখানে বলেছিলাম যে জুল কতগুলো এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এক্সপেরিমেন্টে হি ওয়ান্টেড টু রেজ দ্য টেম্পারেচার অফ এ গিভেন অ্যামাউন্ট অফ ওয়াটার বাই গিভিং ওয়ার্ক ইন অ্যাডাবেটিক কন্ডিশন। অ্যাডাবেটিক কন্ডিশনে তিনি গিভেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক নিয়ে তার টেম্পারেচারটাকে বাড়ানোর চেষ্টা করেছেন। এরকম জুলের অনেক এক্সপেরিমেন্ট ছিল। তাহলে আমি একটা এক্সপেরিমেন্ট নিয়ে অন্তত কথাবার্তা বলি। ধরো জুলের অনেক এক্সপেরিমেন্টের মধ্যে একটা এক্সপেরিমেন্ট আমরা একটুখানি ডিসকাস করব, যেটার নাম দিচ্ছি জুলস এক্সপেরিমেন্ট। আচ্ছা, জুলের যে এক্সপেরিমেন্টটা, তার সিচুয়েশনটা হচ্ছে এরকম যে ধরো একটা কন্টেনার নেওয়া হয়েছে। এই কন্টেনারটা হচ্ছে তোমার অ্যাডাবেটিক। অ্যাডাবেটিক এনক্লোজার, বাউন্ডারি হচ্ছে অ্যাডাবেটিক, অর্থাৎ ভেতর থেকে বাইরে কোনোভাবে হিট কিছু যেতে পারছে না। এইটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি যে এর মধ্যে কোনো একটা গ্যাসকে ধর আমি এক্সপান্ড বা কম্প্রেস করব। আচ্ছা, আমি ফর দ্য টাইম বিং এক্সপানশনটাই যা দেখবো। ধরো
তো দুটো বাল্ব আছে, এখানে একটা মানে পার্টিশন টাইপের আছে, স্টপার টাইপের আছে আর কি। হ্যাঁ, ধরে নাও যে ইনিশিয়ালি এই যে বাল্ব এটা বিটা, এটা ইনিশিয়ালি এটা হচ্ছে ভ্যাকুয়াম ছিল, আর এইটা হচ্ছে তোমার ফিল্ড উইথ আইডিয়াল গ্যাস ছিল। তাই বাল্বটা আইডিয়াল গ্যাস দিয়ে ফিল্ড আপ ছিল, আর বিটা হচ্ছে আমার ফাঁকা ছিল। আর এবার আমি কি করলাম, এই পার্টিশনটাকে খুলে দিলাম। পার্টিশনটাকে খুলে দিলে কি হবে না, গ্যাসটা হচ্ছে এই এ থেকে বি এর দিকে চলে যাবে, মানে দুটোর মধ্যে তোমার ছড়িয়ে পড়বে এটা। আচ্ছা, এবার আমি যেটা করছি, এইখানে একটা থার্মোমিটার ব্যবহার করছি। এখানে একটা থার্মোমিটার ধরো ব্যবহার করছি। থার্মোমিটারে সব দাগ গুলো আছে। থার্মোমিটার কেন ব্যবহার করছি, কারণ থার্মোমিটার দিয়ে আমি বেসিক্যালি কোনো টেম্পারেচার চেঞ্জ হয়েছে কিনা দেখব। থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। আর যদি লোকালি কোনো টেম্পারেচার চেঞ্জ হয়, সেই টেম্পারেচারটা যাতে করে সর্বত্র তোমার হোমোজিনিয়াস হয়ে যায়, সেই জন্য আমি একটা স্টারার ব্যবহার করছি। এবং থার্মোমিটার স্টারারগুলোকে এত সুন্দরভাবে ফিট করা থাকবে যাতে করে ভেতর থেকে কোনো হিট কোনোভাবে ঢুকে না যেতে পারে। এই কতগুলো জিনিস তোমাকে মাথায়, মানে অল টাইপস অফ প্রিকশনস যেগুলো ফলো করার দরকার, সব প্রিকশনস কিন্তু আমরা বেসিক্যালি নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে এক্সপেরিমেন্টটা হলো, সেই এক্সপেরিমেন্টে প্রথম কথা হচ্ছে হিটটা কতটা দেখি। চেঞ্জ ইন হিট টি আর কিউটা 0 হতে হবে। কারণটা কি, অ্যাজ দ্য প্রসেস ইজ অ্যাডায়াবেটিক। কারণ অ্যাডায়াবেটিক এনক্লোজারের মধ্যে কিন্তু সবকিছু হচ্ছে, তাহলে হিটের চেঞ্জটা হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা, ওয়ার্ক ডান কত, ডিকাট ডব্লিউ করে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এটা 0। কারণটা কি, কারণ অ্যাজ পি এক্সটার্নাল সেটা হচ্ছে 0, এটা একটা ফ্রি এক্সপানশন হচ্ছে। কারণ এখানে কি হচ্ছে, এইখানে যে পিস্টনটা দেওয়া ছিল এই দিকে বি তো ভ্যাকুয়াম ছিল, তা যখন পিস্টনটাকে সরিয়ে নিলাম, তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে এখানে 0 এক্সটার্নাল প্রেসার, এটাকে ফ্রি এক্সপানশন বলা হয়। তা ফ্রি এক্সপানশনের জন্য তোমার ওয়ার্কটাও বেসিক্যালি 0 হলো। তাহলে এবারে দেখো, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডিউ ইকুয়াল টু ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ, এটা তাহলে বেসিক্যালি তোমার 0 হয়ে গেল। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী দেখো ডিউটা তোমার 0 হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো, তাহলে এই যে জুল এক্সপেরিমেন্ট এমন একটা এক্সপেরিমেন্ট যেখানে হিটটাও 0, ওয়ার্কটাও 0, সেই জন্য তোমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডিউটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তো ইন্টারনাল এনার্জি একটা স্টেট প্রপার্টি, তো তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখো, তুমি জানো যদি এটা ক্লোজ সিস্টেম কনসিডার করো, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোন কোন প্রপার্টিগুলো দরকার, টেম্পারেচার, প্রেসার আর ভলিউম। আর এবার একটা ইকুয়েশন অফ স্টেট থাকার জন্য টেম্পারেচার, প্রেসার, ভলিউমের মধ্যে দুজন ইন্ডিপেন্ডেন্ট, একজন ডিপেন্ডেন্ট। ধরে নাও টেম্পারেচার এবং ভলিউম হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, আর প্রেসারটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তাহলে এবারে আমি লিখছি, তাহলে উই নো ইউটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, ভলিউম। তাহলে ডিউটা কত হবে, ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি। এইটা এটা এটা হলো। আচ্ছা, এবারে দেখো কি বলছে, এক্সপেরিমেন্ট কি শো করছে। এক্সপেরিমেন্ট শোজ দ্যাট ডিটি ইকুয়াল টু 0, মানে এই যে থার্মোমিটার দেওয়া হয়েছিল, দেখা যায় থার্মোমিটারে কোনো টেম্পারেচার চেঞ্জ হয়নি। হ্যাঁ, তার মানে এক্সপেরিমেন্ট শোজ দ্যাট ডিটি ইকুয়াল টু 0। এক্সপেরিমেন্ট বলছে টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, তার ডিটি ইকুয়াল টু 0। আচ্ছা, এগেন ইন জুলস এক্সপেরিমেন্ট, ডিউ অলরেডি 0, তাহলে তুমি অলরেডি দেখে ফেলেছো। তাহলে দেন কি দাঁড়াচ্ছে, দেন আচ্ছা, এক্সপেরিমেন্ট শো ডিটি ইকুয়াল টু 0, বাট ডিভিটা কিন্তু নট ইকুয়াল টু 0, কারণ ভলিউমটা যা ছিল ভলিউমটা বেড়েছে, সেটা তুমি দেখতেই পাচ্ছ।
তাহলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ডিভি এটা কত হলো? এটা তোমার 0 হয়ে গেল। এই যে ডিউ তো 0 জুল এক্সপেরিমেন্ট থেকে, আবার ডিটিও 0। এক্সপেরিমেন্ট বলতে টেম্পারেচার, থার্মোমিটার বলতে টেম্পারেচার কোনো চেঞ্জ হয়নি। ডিভি কিন্তু নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেলে তুমি? ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা অ্যাকচুয়ালি তোমার 0 হয়ে গেল। তার মানে দেখো কনস্ট্যান্ট টেম্পারেচারে ইন্টারনাল এনার্জিটা যখন ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করছে সেটা 0 হচ্ছে। তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ভলিউম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তুমি যদি এইটাকে কষে ফেলো, ডেল ইউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি যদি করো, তো সেটাকে তুমি লিখতে পারো ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। সেটা আবার 0 হবে। কারণটা কি? না ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি যেহেতু নট ইকুয়াল টু ইনফিনিটি, এটা যেহেতু ইনফিনিটি হতে পারবে না, আর ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি তো 0, তাহলে 0 এর সঙ্গে কোনো একটা ফাইনাইট জিনিস যদি গুণ করো সেটা তোমার 0 হয়ে যাচ্ছে। তার মানে কি হলো দেখো, যে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউমের রেসপেক্টে ডেরিভেটিভ করলেও 0 হচ্ছে, আর প্রেসারের রেসপেক্টে ডেরিভেটিভ করলেও 0 হচ্ছে। তাহলে এখান থেকে একটা কনক্লুশনে তুমি পৌঁছে যেতে পারছো। কনক্লুশনটা হচ্ছে যে ফর আইডিয়াল গ্যাস internal energy is only the function of temperature. তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। ঠিক আছে? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, তুমি দেখতে পেলে। মানে জুল এক্সপেরিমেন্ট থেকে দেখো ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট টিটা 0 হচ্ছে, এবং সেখান থেকে তুমি লিখতে পারো ডেল ইউ বাই ডেল পি এট কনস্ট্যান্ট টিটা 0 হচ্ছে। তো সেখান থেকে তুমি বলতে পারছো যে ফর আইডিয়াল গ্যাস ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। আচ্ছা, তুমি যদি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে এটা হয় কারণটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। দিস ইজ বিকজ, এটা তুমি পরিষ্কার দেখতে পেলে এটা কেন হচ্ছে, কিন্তু মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, দিস ইজ বিকজ ফর আইডিয়াল গ্যাস দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশন। কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই বলে তোমার এক্ষেত্রে তুমি একটা গ্যাস এক্সপানশন হলো, তবু তোমার কিছু টেম্পারেচারের চেঞ্জ হয়নি, বা তোমার, আমি অন্যভাবে বলতে গেলে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখা হয়, তাহলে ভলিউম বা প্রেসারের উপর নির্ভর করছে না, বা ইন্টারনাল এনার্জি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হলে শুধু তোমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। এটা কেন হচ্ছে না, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই বলে। আচ্ছা, এই পয়েন্ট আমি আবার ভালো করে বুঝবো যে কেন ইন্টারনাল এনার্জি তোমার কেন ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই বলে তোমার ইন্টারনাল এনার্জি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার হচ্ছে, সেটা পরে আরেকটু ভালো করে বোঝা যাবে, আমি সেটা পরে বলছি। আচ্ছা, তাহলে মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা তোমার ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে 0 হচ্ছে, আর সেখান থেকে ডেল ইউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা তোমার 0 হয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে ইন্টারনাল এনার্জি অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, এটা তুমি দেখতে পাবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে যে এই যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা, এইটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 0 হলো, এটাকে আমি অঙ্ক কষে দেখাতে পারি? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, অঙ্ক কষে দেখানোর জন্যে তোমার একটা ইকুয়েশন আমি ব্যবহার করব, যে ইকুয়েশনটা আমাকে প্রচুর ব্যবহার করতে হবে, কিন্তু সেটা তুমি তার 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 ডেরিভেশনটা অনেক পরে হবে। তাকে বলে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট আছে, সেটা বলছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা, সেটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এইটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। আমি এইটাই জাস্ট বললাম, ডেল ইউ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ডেল ইউ ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস টি। আচ্ছা, এবারে দেখো ফর আইডিয়াল গ্যাস পিটা কত হয়? এনআরটি বাই ভি। তো তুমি যদি ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটাকে বের করে নাও, কত বেরোচ্ছে এটা? ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে
এনআর বাই ভি হলো। তাহলে এবারে তুমি যদি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে ক্যালকুলেট করো, সেটা কি হবে? টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি এর জায়গায় তুমি বসিয়ে দাও এনআর বাই ভি মাইনাস পি, সেটা কত? এটা পি মাইনাস পি হলো, দেখো সেটা তোমার জিরো বেরিয়ে গেল। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা, সেটা তুমি জুল এক্সপেরিমেন্ট থেকে যেমন পেয়েছো, একটা থার্মোডাইনামিক ইকুয়েশন স্টেটটাকে ব্যবহার করলে সেইখান থেকে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে জিরো বেরোচ্ছে, সেটা কিন্তু তুমি দেখিয়ে দিতে পারছো। আচ্ছা, ধরো আর একটা গ্যাস বলছি, ধরো তোমার পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু ধরো এনআরটি, এরকম একটা ইকুয়েশন। তাহলে পি ইকুয়াল টু কত হলো? এনআরটি বাই ভি মাইনাস এন বি হলো। তাহলে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা কত হচ্ছে? এনআর বাই ভি মাইনাস এন বি হচ্ছে। তুমি যদি এখান থেকে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা করো, সেটা টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, সেটা বসিয়ে দিলে এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস পি, তাহলে দেখো পি মাইনাস পি হলো, সেটা জিরো হলো। তাহলে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা এর ক্ষেত্রেও জিরো হয়েছে। তাহলে ইকুয়েশন অফ স্টেট যদি তোমার হ্যাঁ পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি হয়, সেখান থেকে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা তোমার জিরো হচ্ছে। আচ্ছা, কিন্তু যদি ধরো পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, ধরো এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা আমি নিলাম, ভ্যান ডার ওয়ালস ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে আমি নিচ্ছি, সেটা যে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, সেখান থেকে পিটা কত হচ্ছে? এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা কত হচ্ছে? এনআর বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা অঙ্কটাকে করছি, টি এর রেসপেক্ট পার্সিয়াল ডেরিভেটিভ করছি, ভিটাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে এবারে যদি তুমি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে করো, এটা টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, এটা কত হচ্ছে? এটা এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস পি, সেটা হয়ে গেল কত? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে দেখো ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, যেটা নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, সিমিলারলি তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, দেখাবো। একটা হোমওয়ার্ক দিচ্ছি যে ফাইন্ড দ্য expression of del u by del v at constant t for a gas obeying the equation of state t plus n square by v square into v equal to nRT। তাহলে আমি যে চারটে কমন যে ইকুয়েশন অফ স্টেট, তার জন্য আমি তিনটে দেখিয়ে দিলাম, এইটার জন্য দেখিয়ে দিলাম, ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য দেখিয়ে দিলাম, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখিয়ে দিই কি, তাহলে তোমাকে এইটাকে করতে দিলাম পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, তার উত্তরটা দেখবে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার তোমার বেরোবে। এটা হ্যাঁ, দেখো কি বলছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা খেয়াল করে দেখো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট টিটা জিরো হলো, কিন্তু যদি আইডিয়াল গ্যাসে বাদ দিয়ে অন্য কোনো গ্যাস ব্যবহার করা হতো, তাহলে ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট টিটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এবারে খেয়াল করো, এবারে দেখো ইন জুল এক্সপেরিমেন্টে কি হয়েছে। ইন জুল এক্সপেরিমেন্ট ডিইউ যেটা ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি, এইটা তো তোমার বেসিক্যালি জিরো বেরিয়েছে এটা। তাহলে এবারে এই ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা হচ্ছে সিভি, বা তুমি লিখতে পারো এটা এন সিভি বার ইন্টু ডিটি,
এইটাকে যদি ডান দিকে পাঠিয়ে দাও মাইনাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি হলো। তাহলে এইখান থেকে তুমি খেয়াল করে দেখো যে যদি তুমি ডিটিটাকে লেখো সেটা কত হচ্ছে মাইনাস ওয়ান ওভার এন সিবি বার ইন্টু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি, এটা বেরোচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো, তাহলে ডিটিটা জিরো হচ্ছিল, সেই জন্য জুল এক্সপেরিমেন্টে কোনো টেম্পারেচারের চেঞ্জ হচ্ছিল না। তাহলে যদি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো না হয় তাহলে টেম্পারেচারটা নট ইকুয়াল টু জিরো হবে। তার মানে যদি এমন হয় যে ইফ ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা নট ইকুয়াল টু জিরো দেন ডিটিটা নট ইকুয়াল টু জিরো। তার মানে দ্যাট ইজ there will be a change in temperature। তাহলে অবশ্যই একটা টেম্পারেচার চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ তো ডিটি। তাহলে এই ইকুয়েশন তো কি বলে দিচ্ছে যে জুল এক্সপেরিমেন্টের ডিউটা জিরো হবে শিওর। এবারে তাহলে সেইখান থেকে এবারে ডেল ইউ বাই ডেল টি এর কনস্ট্যান্ট ফিটা না সিভি হয়, সিভিটাকে তুমি লিখতে পারো এন ইন্টু সিভি বার ইন্টু ডিটি, সেটা হচ্ছে এইটা। তাহলে ডিটিটা কত হচ্ছে মাইনাস ওয়ান ওভার এন সিভি বার ইন্টু ডেল ইউ বাই ডেল ভি কনস্ট্যান্ট ইন্টু ডিভি। আর এবারে জুল এক্সপানশন হচ্ছে মানে তো ভলিউমের চেঞ্জ হচ্ছে, ডিভিটা নট ইকুয়াল টু জিরো। এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা জিরো ছিল বলে ডিটিটা জিরো বেরিয়েছিল। কিন্তু যদি এমন হতো যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ডিটিটা কি হবে নট ইকুয়াল টু জিরো হবে। তার মানে দেয়ার উইল বি এ চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এবারে দেখো, তাহলে তাহলে একটা টেম্পারেচার চেঞ্জ হওয়ার কথা। তার মানে আমি যেটা বলতে পারি যে অ্যাজ ফর এক্সাম্পল ফর ভ্যান ডার ওয়াল গ্যাস দেয়ার শুড বি এ চেঞ্জ ইন টেম্পারেচার, একটা চেঞ্জ ইন টেম্পারেচার হওয়ার কথা। এবার কোশ্চেনটা হচ্ছে যে বাট আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা চেঞ্জ ইন টেম্পারেচার হওয়ার কথা এটা। আচ্ছা এবারে দেখো জুল বলতে পারে, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওটা বাদ দিয়ে দাও, হ্যাঁ ওটা লাগবে না। মানে পরের লাইনে ঠিক লিখেছি, এটা রয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো। হুম, আচ্ছা দেখো এবারে, তাহলে দেখো এইটা হচ্ছে, এবারে দেখো জুল সে দাবি করছে যে সে নাকি এখানে নিয়েছে ফিল্ড উইথ অ্যান আইডিয়াল গ্যাস, সে নাকি আইডিয়াল গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। কিন্তু আইডিয়াল গ্যাস একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, আইডিয়াল গ্যাস পাবে কোথায়? মানে জুল যদিও ক্লেম করেছে যে আইডিয়াল গ্যাস নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু আইডিয়াল গ্যাস একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, আইডিয়াল গ্যাস পাওয়া সম্ভব নয়। তাহলে আইডিয়াল গ্যাস যদি পাওয়া সম্ভব না হয় তাকে রিয়েল গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছে। রিয়েল গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলে তাকে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কথা, কিন্তু টেম্পারেচারটাকে দেখতে পাইনি। কেন দেখতে পাইনি? কারণটা হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জটা এতটাই কম হয়েছে এবং তখনকার যুগে মানে আমি অনেকটা পরিমাণ জল নিয়েছি, এবার জলের হিট ক্যাপাসিটি খুব বেশি, সেখানে টেম্পারেচার চেঞ্জটা খুব কম হয়েছে। তখন থার্মোমিটারগুলো অত সফিস্টিকেটেড ছিল না, থার্মোমিটার সেই টেম্পারেচার চেঞ্জটাকে নোট করতে পারেনি। আমি তো টেম্পারেচার চেঞ্জ হয়েছে কিনা থার্মোমিটার থেকে বোঝার চেষ্টা করছি। এবার থার্মোমিটারের টেম্পারেচার চেঞ্জটা এতটাই কম হয়েছে যে জুল সেটা সামহাউ মিস করে গেছে। তাহলে যদিও আমি বলছি যে অলদো জুল claimed that he used ideal gas, but this is absurd, এটা সম্ভব নয়, as ideal gas নেভার এক্সিস্ট, আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না। এমন হতে পারে হয়তো টেম্পারেচার যদি তুমি সাফিসিয়েন্টলি বেশি নাও আর প্রেসার যদি সাফিসিয়েন্টলি কম নাও তাহলে সে হয়তো মোরালেস আইডিয়ালি বিহেভ করতে পারে, কিন্তু আইডিয়াল গ্যাস নেভার এক্সিস্ট। তাহলে হি মাস্ট ইউজড
নন আইডিয়াল অর রিয়েল গ্যাস। আচ্ছা, নন আইডিয়াল বা রিয়েল গ্যাস হলে দেন দেয়ার শুড বি এ চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে কি হবে তখন কিন্তু দেন দেয়ার শুড বি এ চেঞ্জ ইন টেম্পারেচার, বাট experiment shows that there is no change in temperature. But experiment দেখাচ্ছে there is no change in temperature. তাহলে এইটা তুমি কি করে এক্সপ্লেন করবে? ঠিক আছে? এইটার কারণটা হচ্ছে যে this is because the change in temperature was so small that the thermometer could not measure that. মানে কারণটা হতে পারে যে তখন থার্মোমিটারে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা এতটাই কম যে সেই চেঞ্জটাকে তখন তিনি মাপতে পারেননি আর কি। তার মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার চেঞ্জটা হওয়ার কথা ছিল। ঠিক আছে? এবং সেটা পরিষ্কার বলে দিচ্ছে। ধরো আমি যদি ধরো যে একটা নন আইডিয়াল গ্যাস যদি ভ্যান ডের ইকুয়েশন স্টেট ওবে করে, তার জন্য ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট নট ইকুয়াল টু যদি 0 হয় আর সাডেনলি এক্সপানশন হয়েছে মানে ভলিউমের চেঞ্জ হচ্ছে, তার মানে একটা টেম্পারেচার চেঞ্জ হওয়ার কথা। এটা ঠিক আছে? তা টেম্পারেচার চেঞ্জটা কিন্তু সামহাউ বোঝা যায়নি। কিন্তু টেম্পারেচার চেঞ্জটা হওয়ার কথা ছিল। বোঝা গেছে তার কারণটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জটা এতটাই কম হয়েছে যে থার্মোমিটার সেটাকে নোট করতে পারেনি। ঠিক আছে? তাহলে আমরা এখন একটা ইম্পর্টেন্ট ডিফাইন করে নিচ্ছি, জুল কোফিশিয়েন্ট বলে একটা টার্ম আমি কোফিশিয়েন্ট ডিফাইন করে ফেললাম। মিউ জে সেটাকে বলছি ডেল টি বাই ডেল ভি আর কনস্ট্যান্ট ইউ। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, জুল এক্সপেরিমেন্টে তো ইন্টারনাল যেটা কনস্ট্যান্ট, এবার এক্সপানশন হয়েছে মানে একটা ভলিউমের চেঞ্জ হয়েছে। তাহলে ভলিউমের চেঞ্জের জন্য যদি টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়, অর্থাৎ জুল এক্সপানশনে যদি কোনো টেম্পারেচারে চেঞ্জ হয়, তাহলে তুমি জুল কোফিশিয়েন্ট দিয়ে বুঝতে পারবে। এবারে দেখো তাহলে ইন জুল এক্সপেরিমেন্ট ডিভিটা কিন্তু গ্রেটার দ্যান জিরো, ভলিউমটা বেড়েছে। তাহলে এটা ইনপুট করবে যে ইফ মিউ যেটা গ্রেটার দ্যান জিরো দেন ডিডিটা গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ দেয়ার উইল বি হিটিং, তখন হিটিং হবে। যদি মিউ যেটা লেস দ্যান জিরো হয় দেন ডিটিটা লেস দ্যান জিরো, দ্যাট ইজ দেয়ার উইল বি কুলিং হবে। আর যদি জুল কোফিশিয়েন্টটা তোমার জিরো হয়ে যায় তখন ডিটিটা জিরো হবে, দেন দেয়ার উইল বি নাইদার হিটিং নট কুলিং। তাহলে জুল এক্সপেরিমেন্টে এই জুল কোফিশিয়েন্ট বলে একটা টার্ম তুমি ডিফাইন করলে, সেটা ডেল টি বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ইউ। কারণ জুল এক্সপেরিমেন্টে ইন্টারনালে যেটা কনস্ট্যান্ট আর জুল এক্সপেরিমেন্টে যেটা একটা এক্সপানশন ভলিউমটা বাড়ছে, তাহলে ডিবি যদি বাড়ে মানে ডিবিটা পজিটিভ, তাহলে মিউ যে পজিটিভ হলে দ্বিতীয় পজিটিভ, মিউ যে নেগেটিভ হলে দ্বিতীয় নেগেটিভ, মিউ যে জিরো হলে দ্বিতীয় জিরো। তাহলে মিউ যে যদি পজিটিভ হয় তাহলে ডিডিটা পজিটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ হিটিং হবে। মিউজিক যদি নেগেটিভ হয় তাহলে ডিডিটা নেগেটিভ হয়ে যাচ্ছে অর্থাৎ কুলিং হবে। আর মিউজিক যদি জিরো হয় তখন ডিডিটা জিরো হয়ে যাচ্ছে, তখন দেয়ার উইল বি নাইদার হিটিং নর কুলিং। এটা তোমার হবে। ঠিক আছে? এটা তোমার মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখো তুমি এই যে মিউ যেটা সেটা হচ্ছে ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউ, সেটাকে লেখা যায় মাইনাস ওয়ান ওভার এন সিভি বার ইন্টু ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। এটা লেখা যায়। কি করে লেখা যায়? এখান থেকে দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো এইখান থেকে পরিষ্কার, যদি ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ইউটা তুমি করো, ডিবি দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে সেটা কত হচ্ছে মাইনাস ওয়ান ওভার এন সিভি বার ইন্টু
ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট কি হয়ে যাচ্ছে দেখো, এইটাই তো মিউ জে। তাহলে সেটা আমি লিখে ফেললাম যে মিউ যেটা হচ্ছে ডেল টি বাই ডেল বি অ্যাট কনস্ট্যান্ট ইউ, সেটা হয়ে যাচ্ছে -1/n সিভি বার ডেল ইউ বাই ডেল বি অ্যাট কনস্ট্যান্ট টি। আচ্ছা এইটা তুমি আরেক নাই লিখে ফেলতে পারো এন সিভি বার ইন্টু থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এমনিতে দেখো ডেল ইউ বাই ডেল বি অ্যাট কনস্ট্যান্ট টি, যেটা হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি, এটা থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে তুমি অলরেডি বের করে ফেলেছো। তার আগে শুধু একটা -1/n সিভি বার আছে। তাহলে যদি বসিয়ে দাও তাহলে জুল কোফিশিয়েন্টটা তুমি পেয়ে যাবে। জুল কোফিশিয়েন্টটা পেয়ে গেলে সেখান থেকে হিটিং হবে না কুলিং হবে তুমি বলে দিতে পারছো। তার মানে তোমাকে যদি একটা প্রবলেম দেওয়া হয় এরকম, বললাম ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ জুল কোফিশিয়েন্ট mu j for a gas obeying the equation of state। এক নম্বর হচ্ছে PV equal to nRT, দু নম্বর হচ্ছে P into V minus NV equal to nRT, তিন নম্বর হচ্ছে P plus n square by V square into V equal to nRT, আর চার নম্বর হচ্ছে P plus n square by V square into V minus NV equal to nRT, এইটা দেন comment on the result। কমেন্ট অন দ্য রেজাল্ট, কমেন্ট অন দ্য রেজাল্ট মানে হচ্ছে যে ফাইনাল রেজাল্টটা তুমি পেলে সেখান থেকে মিউ যে সাইনটা তুমি পেয়ে যাচ্ছ, এটা পজিটিভ না নেগেটিভ না জিরো, সেখান থেকে তোমাকে বলতে হবে হিটিং হচ্ছে না কুলিং হচ্ছে নাকি টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে জুল কোফিশিয়েন্ট তুমি ডিফাইন করে ফেললে, জুল কোফিশিয়েন্ট ডিফাইন করে ফেললাম। জুল কোফিশিয়েন্ট হচ্ছে ডেল টি বাই ডেল বি এট কনস্ট্যান্ট ইউ, জুল কোফিশিয়েন্টের সাইনের উপরে হিটিং হবে না কুলিং হবে না কি হবে সেটা বলে দেওয়া হয়েছে। আর জুল কোফিশিয়েন্টকে মানে যদি কোনো একটা ইকুয়েশন অফ স্টেট থেকে বের করতে হয় তাহলে এই ফর্মুলা থেকে তুমি বের করছো -1/n সিভি বার টি ইন্টু ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি মাইনাস পি, এই ফর্মুলা দিয়ে বের করছো এটা। আর যেহেতু টি ইন্টু ডেল পি বাই ডেল টি এর কনস্ট্যান্ট ভি মাইনাস পি অর্থাৎ ডেল ইউ বাই ডেল ভি এর কনস্ট্যান্ট টি, এটা অলরেডি আমি ক্যালকুলেট করে দেখেছি, এই গ্যাসগুলোর ক্ষেত্রে তুমি মিউ যেটা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবে। এটা ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা এবারে আরেকটা টার্ম একটুখানি ইন্ট্রোডিউস করে নিই এই কনটেক্সটে, সেটাকে বলছে ইন্টারনাল প্রেসার। দেখো যদি কোনো একটা লিকুইড কনসিডার করো বা নন আইডিয়াল গ্যাস কনসিডার করো, তখন মলিকুলগুলোর মধ্যে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটাকে বলা হচ্ছে কোহেসিভ ফোর্স। তাহলে এবারে হচ্ছে কোহেসিভ ফোর্স যেটা, ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড দ্য ইন্টারনাল প্রেসার। দেখো তুমি পি ইন্টারনাল এইরকম ভাবে ধরো লিখলে ইন্টারনাল প্রেসার। হ্যাঁ, তাহলে কোহেসিভ ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল দ্য ইন্টারনাল প্রেসার। ঠিক আছে, মানে সেম কাইন্ড অফ মলিকুলস একে অপরকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। তাহলে এই কোহেসিভ ফোর্সকে যদি তুমি এরিয়া দিয়ে ভাগ করে দাও তাহলে যেটা পাবো সেটা ইন্টারনাল প্রেসার। আচ্ছা, আর এটাকে তুমি এইরকম করে ভাবতে পারো, ধরো আমি বললাম যে লেট এ ফ্লুইড মানে নন আইডিয়াল গ্যাস বা ফ্লুইড ইজ expanded isothermally, is expanded isothermally।
আচ্ছা, নো হিট ইজ সাপ্লাই, কোনো হিট সাপ্লাই করা হচ্ছে না। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দেখো, ডিউটা তখন কি করবে? ডি কাট ডব্লিউর সঙ্গে সমান হবে, কারণ কোনো হিট সাপ্লাই করা হচ্ছে মানে ডি কাট কিউ যেহেতু 0, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডিউটা ডি কাট ডব্লিউ হয়ে গেল এটা। আচ্ছা, এবারে ডিউটা তুমি লিখছো ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি। এইটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। চেঞ্জ ইন ইন্টারনাল টেম্পারেচার চেঞ্জের জন্য একটা চেঞ্জ, ভলিউমের চেঞ্জের জন্য একটা চেঞ্জ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা, সেটা কি হবে না পি ইন্টারনাল ইন্টু ডিভি হলো, কারণ দেখো তোমার গ্যাস মলিকিউলগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ ইন্টারনাল প্রেসার কাজ করছে। তো ইন্টারনাল প্রেসার যদি কাজ করে তাকে মানে এমনি ওয়ার্কটাকে মাইনাস পি এক্সটার্নাল ডিভি, এবার পি এক্সটার্নালের বদলে যদি পি ইন্টারনাল ব্যবহার করে তাহলে প্লাস পি ইন্টারনাল ডিভি হয়ে গেল। মানে যখন আমি ওয়ার্কের এক্সপ্রেশন বের করেছিলাম তখন আমরা লিখতাম কি ডি কাট ডব্লিউ হচ্ছে প্লাস পি ইন্টারনাল ডিভি যদি এক্সপানশন করা হয়, অথবা মাইনাস পি এক্সটার্নাল ডিভি। তাহলে আমি কিন্তু ইন্টারনাল প্রেসারের রেসপেক্টে পি ইন্টারনাল ডিভি হয়ে গেল। তাহলে এবারে দেখো এইটা তো জিরো। কেন জিরো? কারণ আমি তো বলে দিচ্ছি আইসোথার্মাল প্রসেস, এক্সপানশন আইসোথার্মালি। এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি পেলে তুমি? ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডিভি, এটা হয়ে যাচ্ছে পি ইন্টারনাল ইন্টু ডিভি। দুদিক থেকে তুমি ডিভি ডিভি বাদ দিয়ে দাও, তাহলে দেখো পি ইন্টারনালটা হয়ে যাচ্ছে কত? ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। তার মানে ইন্টারনাল প্রেসারটাও দেখো বাই এক্সপ্রেশন হচ্ছে তোমার ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে ইন্টারনাল প্রেসারটা ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট। এবারে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে তুমি বের করে ফেলেছো। সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জিরো, পি ইন্টু ভি মাইনাস এন বি ইকাল টু এনআরটি, তার জন্য জিরো। কিন্তু ভ্যান ডের ওয়াল গ্যাস বা আর একটা যেটা ছিল পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি, তার জন্য ছিল এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা তুমি বের করে ফেলতে পারবে। তাহলে ফর ভ্যান ডের ওয়াল গ্যাস পি ইন্টারনালটা আমরা করে দেখেছিলাম, এটা এন স্কোয়ার এ বাই তোমার ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার হচ্ছে। তাহলে এখানেও ওই একই রকমের একটা সেট অফ প্রবলেম আমি করে ফেলি। প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ internal pressure of a gas obeying the equation of state P equal to nRT P into V minus NB equal to nRT P plus n square by V square into V equal to nRT P plus n square by V square into V minus NB equal to nRT। ঠিক আছে? তাহলে এইগুলোর জন্য দেখো মানে প্রত্যেক ক্ষেত্রে বেসিক্যালি ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট থিটা তোমাকে বের করতে হচ্ছে আর কি। হ্যাঁ, এটা অলরেডি আমি বের করে দিয়েছি। তাহলে এগুলো জাস্ট প্রবলেম হিসেবে দেয়া আছে, মানে তার সলিউশনটা তোমাকে জাস্ট আলাদা করে নিতে হবে। নতুন করে কিছু ব্যাপারটা না। আচ্ছা, এবারে সাম কমেন্টস অন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি সম্বন্ধে দু একটা কথাবার্তা একটুখানি বলে নিই। ইন্টারনাল এনার্জি সম্বন্ধে দু একটা কথাবার্তা বলা। প্রথম কথা হচ্ছে ইট রিপ্রেজেন্টস ইনহেরেন্ট এনার্জি অফ এ সিস্টেম। একটা সিস্টেমের যে ইনহেরেন্ট এনার্জি আছে সেটা রিপ্রেজেন্ট করছে। সেখানে ইটস এসআই ইউনিট হয়ে যাবে তোমার জুল, আর ইউ এর ডাইমেনশনাল ইকুয়েশনটা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস, এটা হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইট ইজ এ স্টেট ফাংশন। স্টেট ফাংশন
ইউটা অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম লেখা হয়, ডিউটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিভি, এরকম ভাবে লিখতে হবে। ইট ওবেজ Euler's reciprocity principle, অর্থাৎ ডেল টি ইউ বাই ডেল বি ডেল টি ইকুয়াল টু ডেল টি ইউ বাই ডেল টি ডেল বি হবে এইটা, আর সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ সেটা হচ্ছে তোমার 0 হবে। স্টেট ফাংশন হলে কতগুলো জিনিস অটোমেটিক্যালি ইমপ্লাইড, ইউটা যদি টেম্পারেচার ভলিউমের ফাংশন, তার ডিউটাকে এম ডিটি প্লাস এন ডি হিসেবে লিখতে পারবে, অর্থাৎ ডেল ইউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি ডিটি বা ডেল ইউ বাই ডেল ভি এট কনস্ট্যান্ট ভি ডিভি এইভাবে লিখতে পারবে। এটা ওয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ওবে করবে এইটা, আর সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ হচ্ছে 0 হবে। আর ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে ইউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল হয়। আচ্ছা, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ডিকাট কিউ যদি 0, তাহলে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিউ ইকুয়াল টু ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ। সেই জন্যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্কটা চেঞ্জ ইন ইন্টারনাল সঙ্গে সমান হচ্ছে। এখানে এটা ইমপ্লাই করতে ইন অ্যাডিয়াবেটিক প্রসেস ওয়ার্ক বিহেভস অ্যাজ এ স্টেট প্রপার্টি। মানে অ্যাডিয়াবেটিক প্রসেসের চেঞ্জ ইন ওয়ার্কটা সেটা চেঞ্জ ইন ইন্টারনাল সঙ্গে সমান হয়ে গেল। আর ইন্টারনাল এনার্জিকে যে একটা স্টেট প্রপার্টি, তার মানে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট বলে দিলে যেমন ইন্টারনাল চেঞ্জটা পুরো ফিক্সড হয়ে যাবে, মানে অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্কটাও তোমার ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, ফর আইসোকোরিক প্রসেস or for p expansion d cut w মাইনাস p external dv, এটা তোমার 0 হয়ে যাবে। আইসোকোরিক প্রসেস হলে ডিভিটা 0 বলে 0, p expansion-এর ক্ষেত্রে p external 0 বলে 0, এটা। তাহলে দেন ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিউ ইকুয়াল টু ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ, তাহলে এখান থেকে ডিউ ইকুয়াল টু জাস্ট ডি কাট কিউ হয়ে গেল এটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ফর আইসোকোরিক প্রসেস ফর আইসোকোরিক প্রসেস অর ফর ফ্রি এক্সপানশন হিটটা একটা পাথ স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে। ফর আইসোকোরিক প্রসেস or for free expansion, the heat behaves as a state property. মানে যদিও হিট একটা তোমার পাথ প্রপার্টি, কিন্তু আইসোকোরিক প্রসেস বা ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে কিন্তু ডব্লিউটা 0 হয়ে যাচ্ছে, ডি কাট কিউ ডিউ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সেই জন্য তোমার এখানে হিটটা বেসিক্যালি তোমার একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে। আচ্ছা আচ্ছা, একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস একটুখানি বলে নিই। পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড কি ছিল? একটা মেশিন যে ওয়ার্ক দেব আউট অফ নাথিং। তাহলে এটি যে মেশিন that gives work out of nothing, তার মানে কোনো হিট দেব না কিন্তু ওয়ার্ক দেবে, তাহলে সেই ধরনের মেশিনকে বলা হয় পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। আচ্ছা, এবারে দেখো ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ল অফ থার্মোডাইনামিক্স ডিউ তো ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ,
এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এ মেশিন অপারেটস ইন এ সাইক্লিক প্রসেস। একটা মেশিন কিন্তু সবসময় একটা সাইক্লিক প্রসেসে কাজ করে। এ মেশিন অপারেটস ইন এ সাইক্লিক প্রসেস, তার মানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ সেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট কিউ প্লাস সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট ডব্লিউ, দিকে অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল ডি সবসময় 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে মাইনাস সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট ডব্লিউ হয়ে গেল সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ। এইটা তার মানে তুমি দেখতে পাচ্ছ ওয়ার্কের ম্যাগনিটিউডটা সেটা হয়ে যাচ্ছে হিটের ম্যাগনিটিউডের সঙ্গে সমান। আচ্ছা, এবারে যদি এমন হতো যদি হিটের ম্যাগনিটিউডটা 0 হয় তখন ওয়ার্কের ম্যাগনিটিউডটা 0 হয়ে যাবে। এবার এটা ইমপ্লাই করবে যে পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড cannot exist. তার মানে it is the first law of thermodynamics that discards the possibility of existence of perpetual motion of first kind. তার মানে এটা দাঁড়াচ্ছে it is the first law of thermodynamics that discards the possibility of existence of perpetual machine of first kind. Perpetual machine of first kind. তাহলে আমি কতগুলো প্রবলেম খুব কুইকলি বলে দিলাম যে পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড, হ্যাঁ, এইটা কি যে একটা মেশিন মানে সবসময় একটা সাইক্লিক প্রসেসে কাজ করবে, সেটা ওয়ার্ক দেবে আউট অফ নাথিং। ইট ইজ দ্য ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স দ্যাট ডিসকাস দ্য পসিবিলিটি অফ এক্সিস্টেন্স অফ পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। আচ্ছা, এবারে এইখানে যেটা বললাম যে আইসোকোরিক প্রসেসের জন্য বা ফ্রি এক্সপানশনের জন্য তোমার হিট বিহেভস অ্যাজ এ স্টেট প্রপার্টি। অ্যাডাবেটিক প্রসেসের জন্য ওয়ার্কস বিহেভ অ্যাজ এ স্টেট প্রপার্টি। এই যে এগুলো সব প্রবলেম হিসেবে পড়তে পারে, সেগুলো আমরা বললাম। আর তার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারনাল এনার্জি সম্বন্ধে কতগুলো কমেন্ট করলাম। এটা ঠিক আছে। তাহলে যা করেছি এখন পর্যন্ত পরিষ্কার? ঠিক আছে। আচ্ছা, একটা প্রবলেম দিচ্ছি। ইফ del u by del v at constant t equal to 0, then show that প্রেসারটা প্রপোর্শনাল টু টেম্পারেচার। যদি del u by del v at constant t equal to 0 হয়, তাহলে তুমি সেখান থেকে দেখাও যে প্রেসারটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এটা একটা প্রবলেম দিলাম। আর একটা প্রবলেম দিলাম যে given example of non-ideal gas for which del u by del v at constant t equal to 0. তোমাকে একটা এক্সাম্পল দিতে বলছি অফ এ নন আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস নয় কিন্তু নন আইডিয়াল গ্যাস ফর হুইচ del u by del v at constant t equal to 0। দেখেন যে p into v minus n equal to nRT, সেটার জন্য কিন্তু আমি করে দেখিয়েছিলাম যে তোমার del u by del v at constant t টা হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে। হচ্ছে তো এই প্রবলেমগুলো তুমি বাড়িতে করবে। আচ্ছা, আর কয়েকটা প্রবলেম আমি এমনি করে দিয়েছি। আচ্ছা, আর একটা প্রবলেম এখানে বলে নিই। আর একটা প্রবলেম একটু এখানে দিয়ে দিই এখানে। so that the necessary and sufficient condition for a gas to be ideal
so that the necessary and sufficient condition for a gas to be ideal. আচ্ছা এইটা এইভাবে so that না করে প্রবলেমটা একটু ঘুরিয়ে দিই। The necessary and sufficient condition for a gas to be ideal is that del U by del V at constant T equal to 0. এটা আমি একটা স্টেটমেন্ট হিসেবে বললাম। এবারে বললাম কমেন্ট অন দ্য স্টেটমেন্ট। কমেন্ট অন দ্য স্টেটমেন্ট। এবার স্টেটমেন্টের মধ্যে কমেন্ট করতে বলা হচ্ছে। দেখো আইডিয়াল গ্যাসের জন্য ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট টি 0 তুমি দেখাতে পেরেছো। কিন্তু ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট টি 0 মানেই যে সেটা আইডিয়াল গ্যাস হবে সেটা কিন্তু নয়। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, কিন্তু ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 মানে ওটা আইডিয়াল গ্যাস হতে হবে। এর কিন্তু বাধ্যবাধকতা নেই। যেমন এই যে এক্সাম্পলটা আমি বলেছি যে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটা কিন্তু নন আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস হতো পিভি ইকুয়াল টু এনআরটি হতো, এটা মানে নন আইডিয়াল গ্যাস। তার জন্য কিন্তু ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট এটা 0 হচ্ছে, এটা আমরা করে দেখিয়েছি। তার মানে একটা এক্সাম্পল যেখানে দেখা নন আইডিয়াল গ্যাস, তার জন্য ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। তার মানে এটা কখনোই নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন হতে পারে না যে আইডিয়াল গ্যাসের জন্য ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, কিন্তু ডেল ইউ বাই ডেল বি এর কনস্ট্যান্ট 0 মানেই কিন্তু সেটা আইডিয়াল গ্যাস নয়। দিস ইজ নট দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, এটা আমি জাস্ট আলাদা করে উল্লেখ করলাম। তাহলে এটা ছাড়া আরো যে সমস্ত মানে আরো সব বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম হয়, আমি কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম খুব সহজ একদম মানে একদম বাচ্চাদের মতো কত করে নিউমেরিক্যাল প্রবলেম এখানে আমি কষে দিয়েছি, সেগুলো আজকে আর বলছি না। মানে এটা তোমাকে মানে এই হিসেবে দিয়ে দিচ্ছি তোমাকে, মানে আমি পিডিএফ এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, তাহলে এই প্রবলেমগুলো তুমি করবে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আমি কয়েকটা প্রবলেম কষে দিয়েছি, নেক্সট ক্লাসে এই কটা প্রবলেম তোমরা অলরেডি দেখে রাখবে, এগুলো একদম হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের প্রবলেম, এগুলো দেখে রাখবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করব। নিউমেরিক্যাল না করে বিভিন্ন রকমের প্রবলেম, শুধু প্রবলেমসই লিখে রাখবে। প্রবলেমস অফ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, এটাকে প্রথমে করব আমরা। হ্যাঁ, ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সের প্রবলেমগুলোকে করব। আর একটা জুল থমসন এক্সপেরিমেন্ট, জুল থমসন এক্সপেরিমেন্টকে ইন্ট্রোডিউস করে সেখান থেকে এনথালপি কনসেপ্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমাদের বেসিক্যালি এই জুল থমসন এক্সপেরিমেন্ট, সেখান থেকে এনথালপি কনসেপ্টটাকে ঠিকঠাক করে ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ, এইটা অনেকটা এখানে যেমন জুল এক্সপেরিমেন্ট, সেখান থেকে ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, সেখান থেকে ইন্টারনাল এনার্জি নিয়ে কথাবার্তা বলা হলো, ঠিক একই রকমের এক্সপেরিমেন্ট একটা জুল থমসন এক্সপেরিমেন্ট, সেটাকে করে সেখানে এনথালপি কনসেপ্টটাকে ভালো করে আমাদের বুঝতে হবে। আর তাহলে আমরা বেশ কিছু প্রবলেমস করে তারপরে এই পার্টিকুলার জায়গাটা আমরা চলে যাব। তো আজকে আমরা এখানেই রাখছি। বলো যা পড়িয়েছি তাতে যদি কিছু অসুবিধা হয় তাহলে বলে নাও। যা পড়ানো হয়েছে সেই পড়ানোতে কারো যদি কিছু সমস্যা থাকে তো বলে নাও। ঠিক আছে, বলো যা পড়ানো হয়েছে কিছু অসুবিধা হয়েছে, কিছু যা বলেছি জিনিসপত্রগুলো বুঝতে পেরেছো? অসুবিধা নাই তো? বুঝছো তো?